প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আপনারা জানেন যে দেশে নির্বাচনী দামামা শুরু হয়েছে। দেশের মানুষ এখন নির্বাচনের ভোটে। সেই প্রেক্ষিতে আরো একটি বিষয় অত্যন্ত আলোচিত এবং দেশে বিদেশে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত বিষয় কি হচ্ছে দিল্লিতে। দিল্লিতে আওয়ামী লীগ গত এক সপ্তাহ ধরেই নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রায় বাজিমাত করেছে, এটি স্পষ্ট। আপনারা জানেন, আমরা কদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম, 3-4 দিন আগে, যে শেখ হাসিনা দিল্লিতে যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশে, সাংবাদিক সমাবেশ, সেই সমাবেশে শেখ হাসিনা সশরীরে আসছেন না। আমরা দিল্লির সাবেক প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহেরির বরাত দিয়ে আমাদের দিল্লি প্রতিনিধি সোমনাথ গাঙ্গুলি জানিয়েছিলেন যে শেখ হাসিনা সেই অনুষ্ঠানে সশরীরে আসবে না। সম্ভবত তিনি অডিও ভিডিও এ ধরনের আশাই করেছিলাম। শেষ পর্যন্ত শেখ হাসিনা একটি অডিও বার্তা নিয়ে এই সমাবেশে ছিলেন। প্রিয় দর্শক, দিল্লিতে যে অনুষ্ঠানটি গত 23শে জানুয়ারি হলো, সেটি ছিল বিদেশি সাংবাদিক। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশের সাংবাদিকরা দিল্লিতে নেই। সেই দিল্লিতে বিভিন্ন দেশের সাংবাদিকদের, প্রায় 57টি দেশের সাংবাদিকরা এদিন উপস্থিত ছিল এবং ভারতীয় সাংবাদিকরা পাশাপাশি ছিল। দিল্লির সেই ফরেন দিল্লির সেই ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নামে পরিচিত এই সমাবেশে শেখ হাসিনা তার অডিও বার্তায় তার বক্তব্য রাখেন। তবে বিষয়টি এরকম, আপনারা নিশ্চয়ই এরই মাঝে সমস্ত খবর পেয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শেখ হাসিনা কে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল ইদানিং। তার শারীরিক অবস্থা, তিনি কি আসবেন প্রকাশ্যে, তিনি কি সশরীরে কত দেখা দিবেন, সে নিয়ে অনেকেই খুব আলোচিত ছিল অনেকের কাছেই। এবং অনেকে চেয়েও ছিলেন যে দীর্ঘদিন শেখ হাসিনাকে দেখা যাচ্ছে না, হয়তো আশা করেছিলেন যে ভিডিওতে, অন্তত সশরীরে না হোক অন্তত ভিডিওতে হলেও যেন তারা শেখ হাসিনাকে দেখতে পারে, এই ধরনের একটি আশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে তা হয়নি। তিনি অডিও বার্তা নিয়েই এসেছিলেন সেই সমাবেশে। সমাবেশটি ছিল অত্যন্ত জনাকীর্ণ। এই কারণেই হল ভর্তি দেশি বিদেশি সাংবাদিকদের এই সমাবেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল উপস্থিত, কয়েকজন মন্ত্রী ছিলেন সেখানে, বিশেষ করে হাসান মাহমুদ এবং নওফেল সহ কলকাতা এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে, লন্ডন থেকে, নিউ ইয়র্ক থেকে নেতা কর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। আমরা আগেও বলেছিলাম যে নিউ ইয়র্ক থেকে অনেক সাংবাদিক সহ অনেক নেতা কর্মীরা সেখানে গিয়েছে। কিন্তু এটাও আবার খবর, নিউ ইয়র্কে ভারতীয় কনসুলেট কিন্তু অনেককেই ভিসা দেয়নি। এমনকি বাংলাদেশের কজন নাম করা সাংবাদিক তারা ভিসা চেয়েছিলেন, তারা শেষ পর্যন্ত ইন্ডিয়ান কনসুলেট নিউ ইয়র্ক থেকে তারা শেষ পর্যন্ত ভিসা পায়নি। যাই হোক, বলছিলাম কি বললেন শেখ হাসিনা, কি বার্তা শেখ হাসিনার বাংলাদেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দলীয় নেতা কর্মীদের প্রতি বা বিদেশি সাংবাদিকদের প্রতি। শেখ হাসিনা প্রথমেই যেভাবে শুরু করলেন, চিরাচরিত গতানুগতিক বলবো। শেখ হাসিনার ভাষণটাকে এক কথায় যদি বলা হয়, খুবই গতানুগতিক ভাষণ। যেমনটি হওয়ার প্রয়োজন ছিল ঠিক তেমনি। তিনি খুব বেশি বাড়াবাড়িতেও যাননি, আবার কমও বলেননি। একটি কথা এখানে বলা রাখা দরকার, শেখ হাসিনার ভারত যাওয়ার পর দীর্ঘদিন তিনি নীরব ছিলেন, কিন্তু শেখ হাসিনার কামব্যাক তা কিন্তু ধাপে ধাপে হচ্ছে, কয়েকটি লেয়ারে শেখ হাসিনার আগমনটা ঘটছে। ফাইনালি, যেটা আমরা সর্বশেষ খবর পেয়েছি, ফাইনালি শেখ হাসিনা সশরীরেই আসবেন।
এবং সেটা সম্ভবত খুব তাড়াতাড়ি হইতে পারে। এই ব্যাপারে এই ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো। তবে সরাসরি কি বলছেন শেখ হাসিনা সেই প্রসঙ্গে যাই। বঙ্গবন্ধু দিয়ে শুরু, বঙ্গবন্ধুর স্মৃতি তিনি স্মরণ করলেন। যদিও এখানে একটি কথা বলা প্রয়োজন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির জনক, বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থপতি, বঙ্গবন্ধু বাংলাদেশের প্রাণ, বঙ্গবন্ধু বাংলার মানুষের প্রাণ, বাংলার মানুষের মনের মণিকূটায় বঙ্গবন্ধু চিরদিনেই অম্লান, অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রচলিত প্রথাকে ভেঙ্গে সবকিছুতে বঙ্গবন্ধু, এই বিষয়টি থেকে আওয়ামী লীগকে আরেকটু সতর্ক হওয়া বোধহয় খুবই প্রয়োজন। বিশেষ করে শেখ হাসিনার প্রায় প্রতিটি ভাষণে সবকিছুতেই বঙ্গবন্ধুকে টেনে আনা এক ধরনের বাড়াবাড়ি মনে হয়। সেটা ভীষণ আলোচিত বিষয়। তবুও আমি বলবো, যেটা আগেও বলছি, বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ অবশ্যই করা হবে, কেন করা হবে না। বঙ্গবন্ধু আমাদের, বঙ্গবন্ধু বাংলাদেশের। প্রিয় দর্শক, বলছিলাম সে কি বললেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার ক্ষোভ থাকবে, আবেগ থাকবে। একটি নির্বাচিত সরকারকে মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে দেশ থেকে বের করা হয়েছে, তিনি বাধ্য হয়েছেন। শেখ হাসিনা দেশ থেকে 5 আগস্ট না বেরিলে তাকে বঙ্গবন্ধুর মতোই হয়তো প্রাণ দিতে হতো। কিন্তু বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ তা চায়নি। যে কারণে তিনি নিজেও বলেছেন, তার ছেলে সজীব জয় আল জাজিরায় ভাষণে বলেছেন, সেদিন যদি তার মা দেশ থেকে বের না হতেন তাহলে দেশে রক্তপাত হতো। তিনি রক্তপাত এড়াতে চেয়েছেন। সজীব যে এও উল্লেখ করেছিলেন, সেদিন শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে চাইতেন তাহলে তিনি অনেক আত্মাকে হত্যা করে তিনি থাকতে পারতেন, অনেক মানুষকে হত্যা করে থাকতে পারতেন। যেমনটি ইরানে সম্প্রতি আন্দোলন দমন হয়নি, হাজার হাজার 15 থেকে 25,000 পর্যন্ত ইরানে মানুষ মারা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, চায়নার আজ থেকে দশক আগে চায়নায় টিনামেন স্কোয়ারে ছাত্রদের আন্দোলনকে চাইনিজ কমিউনিস্টরা হত্যা করে সেই আন্দোলন দমন করেছে। কিন্তু শেখ হাসিনা চাইনিজও হতে চাননি, ইরানও হতে চাননি। তিনি চেয়েছেন দেশের মানুষের জান মালের নিরাপত্তা, যে কারণে তিনি নিজেই গিভ আপ করেছেন এবং সেটাই হয়তো একদিন প্রশংসিত হইতে পারে, সেটা ইতিহাস বলবে। প্রিয় দর্শক, বলছিলাম যে সে কি বললেন। তিনি অত্যন্ত আক্রমণাত্মক, আবেগপ্রবণ। ডক্টর ইউনূসকে তিনি একজন সুদখোর, যেটা তিনি সবসময় বলেন, খুনি, ক্ষমতালোভী এবং একজন কসাই বলেও বলেছেন যে তিনি দেশের মানুষের বর্তমান যে হত্যাকাণ্ড হচ্ছে, যে হত্যা হয়েছে, তার জন্য তিনি নিজেই দায়ী। কি করতে হবে তিনি 5 দফা বলেছেন, 5টি দফা দিয়েছেন তিনি। সেই 5 দফা সংক্ষেপে বলছি, 5 দফার বিস্তৃত ব্যাখ্যাতে যাচ্ছি না। 5 দফা। প্রথম দফা, অবৈধ ইউনূস সরকারকে অপসারণ করে দেশকে বাঁচাতে হবে। নাম্বার 2, প্রতিদিনের প্রতিহিংসা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণকে বাঁচাতে হবে। সংখ্যালঘু মানুষদের উপর নির্যাতন, নারী নির্যাতন এবং দুর্লভ জনগোষ্ঠী, তিনি সেখানে ইন্ডিজিনাস পিপল অর্থাৎ আদিবাসীদেরকেই উল্লেখ করেছেন, গোষ্ঠীকে নিরাপত্তা দিতে হবে। 4, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা, হামলা এবং যে সমস্ত হয়রানি হচ্ছে তা বন্ধ করতে হবে। শেষ দফা 5 দফা। 5 দফায় তিনি বলেছেন জাতিসংঘের মাধ্যমে সাম্প্রতিক ঘটনাবলীর নতুন করে তদন্ত করতে হবে। মোটামুটি ভাবে এই 5 দফার ভিতরে সবই এসে গেছে এবং
এখানে অনেক প্রশ্ন, এই 5 দফাকে বিশ্লেষণ করলে ভিডিও অনেক বড় হবে, সেখানে যাচ্ছি না। তবে এইটুক সত্য কথা, জাতিসংঘের যে রিপোর্টটি হয়েছে তা অত্যন্ত বায়াসড। দ্যাট ইজ অন্তর্বর্তীকালীন সরকারের ফরমায়েশি বা তাদের অনুপ্রেরণায় জাতিসংঘ যে রিপোর্টটি করেছে তা পক্ষপাতদুষ্ট, এটি নির্দ্বিধায় বলা যায়। যেমন একটি উদাহরণের কথা বলি, শেখ হাসিনা 5 আগস্ট ভারতে চলে যাওয়ার দিন বাংলাদেশের পত্রপত্রিকায় যে সমস্ত হত্যার বা কতজন মারা গিয়েছেন তার রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টটি ছিল 800। কিন্তু জাতিসংঘের রিপোর্ট 15 তারিখ পর্যন্ত 1400। তো বাকি 5 থেকে 15 পর্যন্ত যারা মারা গেল তাদেরকে কে মেরেছে এবং তার জন্য কে দায়ী? তার জন্য নিশ্চয়ই শেখ হাসিনা দায়ী না, বা আগের হত্যাকাণ্ডগুলোর জন্য শেখ হাসিনা দায়ী না। শেখ হাসিনা কখনো বলেনি মানুষ হত্যা করো। যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে অনেক সময় আত্মরক্ষার জন্য হয়তো পুলিশ করেছে, কিন্তু সেই পরিমাণ পুলিশও তো মরেছে, অনেক পুলিশকে মারা হয়েছে শেখ হাসিনা বিদায় হওয়ার পর। এই পুলিশদেরকে কে মেরেছে? এই সমস্ত প্রশ্ন আজকে নয়, নিরপেক্ষভাবে বললে ভবিষ্যতে এই প্রশ্ন এখনো অনেকেই তুলছে, ভবিষ্যতে এই প্রশ্নগুলি উঠবে। তো পরে 700 লোক যারা মারা গেল, আজকে কেন ইউনূস সরকারকে ইন্ডিমিনিটি দিয়ে পুলিশদেরকে হত্যা করার বিষয়গুলিকে ধামাচাপা দেওয়া হবে, ইন্ডিমিনিটি দেওয়া হবে? ইন্ডিমিনিটি বিল তো বঙ্গবন্ধুকে হত্যা করার পরও দেওয়া হয়েছিল মুস্তাক সরকার বা জিয়াউর রহমান, সেটার বিচার করেনি, সেটা বাতিলও করেনি, এরশাদও করেনি। শেষ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 96 সালে সেটা করেছিল। সেই প্রসঙ্গে যাচ্ছি না, যাচ্ছি এই প্রসঙ্গে যে তাহলে ওই 700 লোক তাদেরকে কে হত্যা করলো সেটা খুঁজে বের করতে হবে। এবং কেনই বা ডক্টর ইউনূস সেই পুলিশ হত্যা করার জন্য তাদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হলো? আপনাদেরকে একটি ঘটনা বলি। রিসেন্টলি হবিগঞ্জে একজন তথাকথিত সংস্কার বিরোধী আন্দোলনের নেতা থানায় গিয়েছিলেন, থানায় গিয়ে ওসিকে ধমকালেন, তারপর সে অ্যারেস্ট হলো এবং তাকে আবার জামিন দেওয়া হলো, কারণ তিনি সংস্কার বিরোধী আন্দোলনের নেতা। তিনি নিজে স্বীকার করলেন তিনি পুলিশ মেরেছেন। তিনি পুলিশ মেরে তিনি জামিন পেয়ে যান, কেস খালাস হয়ে যায়। আর বাংলাদেশের জেলে হাজার হাজার মানুষ যারা ভিন্ন মত পোষণ করে তাদেরকে জেলে রাখা হয়েছে, সাংবাদিক সহ। প্রিয় দর্শক, বলছিলাম যে এই সমস্ত বিষয়গুলি আসবে। আমি শেখ হাসিনার ভাষণের পুরোপুরি বিষয়টিতে যাচ্ছি না, কারণ এই ভাষণের বিষয়বস্তু আপনারা এরই মধ্যে পুরোপুরিভাবে আপনারা জেনেছেন। ডেমোক্রেসি এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধানকে রক্ষার জন্য শেখ হাসিনা দাবি করেছেন। তার দাবির মেইন উদ্দেশ্য হলো আপাতত এই বিষয়টিকে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নতুন করে একটি তদন্ত রিপোর্ট পেশ করতে হবে। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি। অনেকেই এই বিষয়টাকে খুব স্ববিরোধিতা বলছে যে শেখ হাসিনা এখনো যদি দেশের প্রধানমন্ত্রী হয়, সেটা বলা হচ্ছে ওই যে ও সভাস্থলে যে ব্যানারটি ছিল, ব্যানারে পর্যন্ত লেখা ছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তো এই বিষয়টাকে নিয়ে অনেকে আবার ভিন্ন মত পোষণ করে। অনেকে বলে আওয়ামী লীগের তাহলে কি প্রবাসী সরকার, শেখ হাসিনা তো পদত্যাগ করে আসেননি, তারা বলছে পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগ পত্র যেটা দেখানো হয়েছিল সেটাও ভুয়া। এই বিভিন্ন কথাবার্তা ছিল বা আছে, থাকতেই পারে, কিন্তু এর উপরেও তো টপ অফ ইট, তার উপরে তো প্রশ্ন থাকতে পারে যে কেন আজকে শেখ হাসিনার প্রকৃত যে পদত্যাগপত্র যদি তিনি করে থাকেন সেটি কোথায় এবং কেন জনসমক্ষে আনা হচ্ছে না? সেটি যদি রাষ্ট্রপতির কাছেও থাকে, রাষ্ট্রপতির দপ্তর থেকেও সেটি প্রকাশ করা উচিত, এক। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হলো দেখুন, আমেরিকাতে যখন প্রেসিডেন্ট
8 বছর হোক, 4 বছর, সর্বোচ্চ 8 বছর থাকতে পারে। অনেকে 4 বছর পরেও তাদের পরবর্তীতে সেকেন্ড টার্মে প্রেসিডেন্ট হইতে পারে না। কিন্তু আমেরিকার সব সাবেক প্রেসিডেন্টদেরকে কিন্তু বলা হয়, সাবেক বলা হয় না, বলা হয় মিস্টার প্রেসিডেন্ট। এটা সম্মানের জন্য। তো শেখ হাসিনাকে এখানে বিদেশি সাংবাদিকরা যেভাবে সম্বোধন করেছেন, যেটা প্রাইম মিনিস্টার, আমার সেটা মনে হচ্ছে এটা পশ্চিমা রাজনীতি সংস্কৃতির যে ধারাবাহিকতা সেটাই তারা দেখিয়েছে। এবং আমি মনে করি এটাই হওয়া উচিত সম্মানিতভাবে। আমাদের দেশেও আমাদের পলিটিক্যাল কালচারও যদি পরিবর্তন হয়, সেটা শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, বা যেই হোক, সাবেক প্রধানমন্ত্রীকে সবসময় প্রধানমন্ত্রী হিসেবেই সম্বোধন করা উচিত। এটা হইতে পারে, এখানে কনফিউজের কিছু নাই। অনেকে এটার ভিতরে কনফিউজ দেখেন, যেটা আমি আগেই বলছি যে আমেরিকান প্রেসিডেন্ট সাবেক হলেও কখনো এক্স প্রেসিডেন্ট বলা হয় না, বলা হয় মিস্টার প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, আরো একটি বিষয় বলছি যে কি পলিসি ভারতের, ভারত কি চাচ্ছে, শেখ হাসিনার অডিও বার্তা, ভারতের প্রতিক্রিয়াটা কি? দিল্লি থেকে আমাদের সংবাদদাতা সোমনাথ চ্যাটার্জি, না সোমনাথ গাঙ্গুলি, অ্যাকচুয়ালি সোমনাথ গাঙ্গুলি যেটুকু ফোনে আমাকে জানিয়েছেন, তার মর্ম কথা হলো ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারতে যেই আশ্রয় চায়, রাজনৈতিক আশ্রয়, পৃথিবীর যে কোনো দেশের, ভারত তাকে আশ্রয় দেয় এবং দিয়ে থাকে এবং ভবিষ্যতেও দেবে, আনলেস আনটিল দেশটি যদি ভারতের শত্রু না হয়। তো সেই জন্যই ভারত আশ্রয় দিয়েছে। কিন্তু এই যে শেখ হাসিনার আস্তে আস্তে ধাপে ধাপে, যেটা আগেই বলছি, উত্থান বা প্রকাশ্যে আসার যে একটা প্রবণতা বা একটা প্রক্রিয়া চলছে, সেটা কেন্দ্রীয় সরকার একেবারেই জানে না তা না। কিন্তু আজকে শেখ হাসিনা 23শে জানুয়ারি দিল্লিতে এই সাংবাদিকদের সমাবেশে যা বললেন, এর তিনি বহুত আগে থেকেই কিন্তু বিভিন্ন সময় অডিও বার্তায় বিভিন্ন জায়গায় ভাষণ দিচ্ছেন, নিউ ইয়র্কে, লন্ডনে, সব জায়গাতে। এবং আপনাদেরকে এটাও বলি, শেখ হাসিনা এমনই একজন রাজনৈতিক নেত্রী, তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক রয়েছে। শেখ হাসিনার টেলিফোনে বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলছেন, বিভিন্ন নেতা নেত্রীদের খোঁজখবর নিচ্ছেন, কর্মীদের খোঁজখবর নিচ্ছেন। আমি শুনে অবাকও হয়েছি, এমন সব তৃণমূলের কর্মী যারা শেখ হাসিনার আশেপাশে দেওয়া তো দূরের কথা, শেখ হাসিনা কে দেখেই যারা শুধু রাজনীতি করে, তারাও শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারছে। এটাই একজন নেত্রীর যা হওয়া উচিত। এখন অনেকে আবার বলে যে এখন তিনি দুঃসময়ে, তাই আগে তো এত, আমার মনে হয় না সেটা। আমি মনে করি শেখ হাসিনা সবসময় তৃণমূল নেতা নেত্রীদের জন্য তার সহানুভূতি, তার আদর, আন্তরিক ভালোবাসা সবই ছিল। যেমনটি ছিল খালেদা জিয়া। খালেদা জিয়াও কিন্তু তার জীবনোদ্দশায় তিনি তৃণমূল কর্মীদেরকে তিনি সবসময় একটা অন্যরকম গুরুত্ব দিতেন। যতটুক তার সময়ের প্রচন্ড ব্যস্ততার মাঝেও তিনি কিন্তু সেই যোগাযোগটা করতেন। শেখ হাসিনাও ঠিক তেমনি এই যোগাযোগটা করতেন। শেখ হাসিনা সম্ভবত বঙ্গবন্ধুর কাছ থেকেই এই বিষয়টি মানে শিখেছেন। বঙ্গবন্ধু তার তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে আন্তরিকভাবে বন্ধুর মতো তিনি আচরণ করতেন। তো যা বলছিলাম প্রিয় দর্শক, যে দিল্লির ওপিনিয়ন আরো ক্লিয়ার হবে খুব তাড়াতাড়ি। তবে আমি আপনাদেরকে একটি কথা বলতে পারি, একটি অন্য সূত্র থেকে পাওয়া খবরে, যেটা শেখ হাসিনা সশরীরে অচিরেই কোনো না কোনো অনুষ্ঠানে দেখা দেবেন, সকলেই তাকে দেখতে পারবেন এবং সেটা খুব তাড়াতাড়ি। সেই খবরটুকু আমরা বিভিন্ন সূত্র থেকে পেয়েছি। আর ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে বসিয়ে দিবে, ক্ষমতা দেবে, এই সমস্ত আজগবি চিন্তা যারা করেন, যারা জল্পনা কল্পনা করেন, গুজব চড়ান, সেগুলি নিতান্তই গুজব। শেখ হাসিনা বাংলাদেশের নেত্রী। শেখ হাসিনার যোগ্যতাই হয়তো একদিন বাংলাদেশে যাবেন।
এই বিষয়ে ভারতীয় সরকারের তেমন কিছু করার নেই। তবে একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে তিনি এখনো অফিসিয়ালি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি, তিনি ভারতে অবস্থান করছেন। সেই বিষয়টি ক্লিয়ার হবে। সজীব ওয়াজেদ জয় নিজেও বলছে ভারত শেখ হাসিনার জন্য নিরাপদ, একমাত্র ভারতেই তিনি থাকতে চান, এই কারণেই তার নিরাপত্তার ইস্যুটিকে কেন্দ্র করে। তো শেখ হাসিনা এবং তার সাথে ক্লোজ অ্যাসোসিয়েট যারা বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করেন, ইনক্লুডিং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তাদের সঙ্গে ভারতের অফিসিয়াল যোগাযোগটা সবসময় রয়েছে। এবং শেখ হাসিনার পরবর্তী কর্মকাণ্ড কি হবে, কখন, কি অবস্থায়, কেমন করে তিনি মানুষের সামনে আসতে পারেন, সেই প্রক্রিয়াটিও আপনারা দেখতে পাবেন, জানতে পাবেন। এবং আমি আবারও বলছি, অত্যন্ত জোর দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, শেখ হাসিনা অচিরেই জনমানুষের কাছে, নেতা কর্মীদের কাছে দেখা দেবেন, ভিডিওতে হোক, সশরীরে হোক। তিনি ভালো আছেন, এটা তিনি নিশ্চিত করেছেন, শারীরিকভাবে তিনি সুস্থ। এই সর্বশেষ দিল্লিতে চলমান ঘটনা নিয়ে আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে এ বিষয়ে আরো বিস্তৃত আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।